দর্শক শ্রোতা, বিরতির পর আবারও স্বাগত জানিয়ে শুরু করছি এসপি হাসপাতাল সরাসরি ডাক্তার। আমরা শুনছিলাম অপারেশনবিহীন হাঁটু ও কোমরে ব্যথার চিকিৎসা নিয়ে। চলুন আমরা ফিরে যাই প্রসঙ্গে। বিরতির আগে আমরা চিকিৎসা নিয়ে শুনতে চাচ্ছিলাম, তো চিকিৎসায় যাওয়ার আগে আমরা একটু কিছু ছবি আছে, একটু ছবি দেখে নিই। এখানে আমরা যেটা দেখছি এটা আমরা রিমাটয়েড আর্থ্রাইটিসের কারণে যেটা দেখা যায় আঙ্গুলগুলো বেঁকে গেছে। আসলে এটা কি কার্টিলেজগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে, যে আমাদের প্রতিটা জয়েন্টের মাঝখানে একটা কুরকুরে মাংস থাকে যেটা ফ্লুইড সিক্রেশন করে জয়েন্টগুলো ফ্রি রাখার জন্য। সো আর্থ্রাইটিস যেটা রিমাটয়েড আর্থ্রাইটিস যাদের আছে তাদের এই কার্টিলেজগুলো ফ্রাজাইল হয়ে যাচ্ছে, মানে দুর্বল হয়ে যাচ্ছে। তো দুর্বলতার কারণে দেখেন মুভমেন্টের কারণে মাসেল তখন টান দিয়ে কার্টিলেজগুলোকে ভেঙে ফেলে, আস্তে আস্তে কার্টিলেজগুলো ডিজেনারেশন হয়ে একটা হাড়ের মধ্যে আরেকটা হাড় চলে যাচ্ছে, কার্টিলেজগুলো ড্যামেজ হয়ে যাচ্ছে। তখন কি হচ্ছে, ডিফর্মিটি হয়ে যাচ্ছে। আমরা কখনো বলি ডিনার ফর্ক ডিফর্মিটি, কাটা চামচের মতো আঙ্গুলগুলো বাঁকা হয়ে যাচ্ছে, কখনো কখনো রিস্ট জয়েন্ট, কখনো কোনো নি জয়েন্ট এবং পায়ের আঙ্গুলগুলো বাঁকা হয়ে যায়। এটাকে আমরা রিমাটয়েড আর্থ্রাইটিস বলি। তো আর্লি স্টেজে যদি রিমাটয়েড আর্থ্রাইটিস ডায়াগনোসিস হয় তো এটাকে ফিজিওথেরাপির মাধ্যমে এটাকে নর্মাল রাখা সম্ভব, যাতে এই ডিফর্মিটিগুলো না আসে। সেই জন্য তাকে এক্সারসাইজের মধ্যে রাখতে হবে, যেমন মাসেল স্ট্রেংথেনিং এক্সারসাইজ এবং স্ট্রেচিং, যে জয়েন্টগুলোকে ফ্রি রাখা এবং মাসেলগুলোকে শক্তিশালী রাখা, তাহলে কার্টিলেজগুলো আর ড্যামেজ হতে পারে না। এখানে দেখা যাচ্ছে জয়েন্টগুলো ফুলে গেছে, এটাও রিমাটয়েড আর্থ্রাইটিসের কারণে, যে তার সমস্ত জয়েন্টগুলো ফুলে সোয়েলিং। অনেক পেশেন্ট আসে আমাদের কাছে, হাত সোজা হয়ে যায়, হাত মুভ করতে পারে না। তো কিছুদিন রাখলে আস্তে 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 জয়েন্টগুলো শক্ত হয়ে যাচ্ছে, যে হাত আর ভাঁজ করতে, তখন সে পঙ্গু হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া তার সব বন্ধ, দৈনন্দিন কাজকর্ম করতে পারে না। আমরা আসলে চাবো যে কারো এই ডিফর্মিটি গুলো হবার আগে আপনাদের কাছে আসুক, যদি ফিজিওথেরাপি শুরু থেকেই করতে পারে। ফিজিওথেরাপি পাশাপাশি এখানে কিছু মেডিকেশন, যেমন এখানে আসলে পেইন কিলার, অনেকে পেইন কিলার হচ্ছে, এখানে ফুড সাপ্লিমেন্ট ভালো কাজ করবে, যেমন গ্লুকোজামিন কন্ড্রোটিন সালফেট, যেটা কার্টিলেজগুলোকে রিপেয়ার করে, সেই ওষুধটা এখানে খুব ভালো কাজ করে। এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, যেটা অস্টিওআর্থ্রাইটিস, যে নি জয়েন্টের মধ্যে যে ব্যথা, যেটা অস্টিওআর্থ্রাইটিস দেখা যাচ্ছে। এখানে স্পুর দেখা যাচ্ছে, হাড় বেড়ে গেছে। আসলে কেন হাড় বাড়লো? এটা বাড়ার কারণ হচ্ছে ভিতরে যে কার্টিলেজ ছিল, কুরকুরে মাংস, এটা চাপের কারণে ভেঙে গেছে। ভেঙে গিয়ে ওখানে রক্তক্ষরণ, সেই ব্লাডটা ওই হাড়ের উপরে জমে ওখানে অস্টিওফাইটস, এই হাড়টা খুব নরম, একটা অস্টিওফাইট জন্মে গেছে। এটা কি করে, মাসেলের মধ্যে খোঁচা দিচ্ছে আর ব্যথা হচ্ছে, আর মাসেল দুর্বল হচ্ছে, আস্তে আস্তে কার্টিলেজটা ভেঙে হাঁটুটা ফিক্সড হয়ে যাচ্ছে। অনেকে আছে হাঁটু পা আর ভাঁজ করতে পারে না। তো এখানে যদি এই শুরু হয়, অস্টিওআর্থ্রাইটিস শুরু হলেই যারা মুভমেন্ট বন্ধ করে দেয়, যেমন চেয়ার টেবিলে নামাজ পড়া, নিচে বসে বন্ধ, হাই কমোড ইউজ করা, এই জাতীয় কাজ যারা কন্টিনিউ লং টাইম করছে, তাদের আস্তে আস্তে ফিক্সড হয়ে একসময় পঙ্গু হয়ে যাচ্ছে। যার জন্য আমরা বলি নড়াচড়া, যার জন্য আমি বলি অবশ্যই ব্যথা হলে সেটা সাময়িক আপনি বন্ধ করতে পারেন, কিন্তু লং টাইম না। অবশ্যই আপনাকে নিচে বসতে হবে, নিচে বসে নামাজ পড়তে হবে, অ্যাজ ইউজুয়াল সবকিছু করতে হবে, না হলে আরো বিপদ সামনে। এখানে দেখা যাচ্ছে কোমরে যে ডিসপোলাপস, এই যে নার্ভগুলো, কেন পেশেন্টের কমপ্লেন থাকে যে ব্যথা তো আমার কোমরে যদি ডিসপোলাপস হয় পায়ে কেন ব্যথা আসে? আসলে এই যে দেখা যাচ্ছে এখানে নার্ভ, অনেক লম্বা নার্ভ, মোটা নার্ভ, ছোট ছোট প্রচুর নার্ভ, যেটা পায়ের যত নার্ভ সব আসে আমাদের কোমর থেকে। সো কোমরে যে নার্ভ শিটগুলা ওখান থেকে আমাদের পায়ের দিকে চলে যাচ্ছে। তো কোমরের ডিস্ক গিয়ে নার্ভে যখন চাপ দেয় তখন ব্যথাটা ওই নার্ভের মাধ্যমে পায়ের দিকে চলে যাচ্ছে। ডিস্ক যত নড়াচড়া করে ব্যথা তত মুভমেন্ট করতে থাকে, ডিস্ক স্টপ থাকলে ব্যথাটা মুভমেন্ট করে না। যার ফলে আমরা বলি যে অবশ্যই পিএলআইডি রোগীদের জন্য কমপ্লিট বেড রেস্ট ফর 3 to 6 উইকস, 3 থেকে 6 সপ্তাহের জন্য অ্যাবসলিউটলি বেড রেস্ট, পাশাপাশি তাকে ফিজিওথেরাপি জরুরি। ফিজিওথেরাপি করলেই পিএলআইডি পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে। এখানে আমরা যেটা পিএলআইডি দেখতে পাচ্ছি একটা ছবিতে, যেটা L5S1 এবং ডিসপোলাপস, এবং উপরেরটা কিন্তু ইনজুরি আছে L4-5। সো যদি এই ডিসটাকে কেটে ফেলা হয়, পরের ডিসটা আবার বের হয়ে যাবে, যার জন্যই কোমর ব্যথা রোগীদের অপারেশন করার পর আবার বের হয়ে যাচ্ছে, ব্যথা বেড়ে যাচ্ছে, দ্বিতীয় অপারেশনে যাওয়া লাগছে। আসলে এই ডিসটাকে আমরা যদি অপারেশন না করে আমরা কি তাকে রেস্টে রাখতে পারি, বেড রেস্ট 3 থেকে 6 সপ্তাহ, তাহলে এই ডিসটা আস্তে 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 ভিতরে ঢুকে যাবে। কারণ এখানে ইলাস্টিক, ডিসটা হচ্ছে প্লাস্টিকের মতো, যেমন কম্প্রেশন দিলে সেটা লম্বা হয়, ছেড়ে দিলে সেটা ভিতরে ঢুকে ছোট হয়ে যায়। সো আমি যখন তাকে শোয়ায় রাখবো তখন ডিসটা আস্তে আস্তে ভিতরে ঢুকবে। আমরা যদি এক্সারসাইজ দিতে থাকি, এক্সারসাইজের মাধ্যমে আরো ভিতরে পুশ করবে। তো ভিতরে পুশ করে যদি 50% সরে আসে তখন নার্ভ থেকে ছেড়ে দিবে। তারপর যদি তাকে রেস্টে রাখা হয়, ওটা ওখানে হিলিং হয়ে যাচ্ছে, আটকিয়ে যাচ্ছে, ফলে সে আর মুভমেন্ট করতে পারে না, নার্ভকে আঘাত করে না, তারপর পেশেন্ট ভালো হয়ে যাচ্ছে। কিন্তু অপারেশন করে কাটলে দেখালে কয়েকদিন পর আবার ডিস্টার্বটা বেড়ে যাচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আমি একটু শেয়ার করতে চাই আপনার কাছে, যে আপনি যে বলছেন ফিজিওথেরাপিটা আসল ট্রিটমেন্ট, তো অনেকেই ফিজিওথেরাপিটা ভয় পায়। মানে দুই রকম থিঙ্কিং আছে। একরকম হচ্ছে, আপনি তো প্রথমে দেখালেন একটা ইয়াং একটা মেয়ের বোধহয় হাত, অনেকে ভাবে যে আমি এত অল্প বয়সে ফিজিওথেরাপি শুরু করব, তাহলে হয়তোবা সারা জীবন আমি ফিজিওথেরাপি ছাড়তে পারবো না। আর কিছু মানুষ আছে, তারা এই যে ফিজিওথেরাপিটা আপনি বলছেন যে 6 উইকস বা 6 সপ্তাহ করতে হবে, যেটা যে শুয়ে থাকতে হবে বা হাসপাতালে থাকতে হবে, এটাকে তারা ঝামেলা বলে মনে করে। তো এই দুইটাকে আপনি কিভাবে দেখেন? আসলে অনেকে বলে যে এত কম বয়সে ফিজিওথেরাপি শুরু করব, ভয় পেয়ে। আসলে ফিজিওথেরাপি জিনিসটা কি? আলটিমেটলি ফিজিওথেরাপি জন্ম থেকে মৃত্যু পর্যন্ত
প্রত্যেকটা মানুষই কন্টিনিউ ফিজিওথেরাপির মধ্যেই থাকে। এটা কেউ জানে কেউ জানে না, অনেকে না জেনে। যেমন আপনি ডেইলি অ্যাক্টিভিটিস করছেন, দিস ইজ ওয়ান কাইন্ড অফ থেরাপি। ফিজিওতে আপনি দাঁত ব্রাশ করছেন, এটা একটা এক্সারসাইজ। আপনি ভাত খাচ্ছেন, দিস ইজ এক্সারসাইজ। আপনি নামাজ পড়ছেন, এটাও একটা এক্সারসাইজ। আপনি গোসল করছেন, এক্সারসাইজ। শরীরে সাবান দিচ্ছেন, আপনি যদি সব কাজকাম বন্ধ রাখেন তাহলে সমস্ত জয়েন্ট জমে যাবে। সো এটাকে আমরা ফিজিওথেরাপি বলি। ফিজিওথেরাপি দ্যাট মিনস ফিজিক্যাল এক্সারসাইজ, যেটা থেরাপিউটিক এক্সারসাইজ। তো সেটাকে আমরা আরও পারফেক্টলি করার জন্য একজন ফিজিওথেরাপি কনসালটেন্ট বুঝতে পারবে যে কোন এক্সারসাইজটা তার জন্য বেশি জরুরি, কোন এক্সারসাইজটা তার জন্য ব্যাড। তো এই জন্যই বলা হয় ফিজিওথেরাপি আপনি করে ফিজিওথেরাপি শিখে নেন, কারণ আলটিমেটলি আপনি এক্সারসাইজ সারা জীবন করবেন। সো আপনি যদি প্রপারলি করেন তাহলে আপনি সুস্থ থাকবেন। সো এটা যদি আপনি শুরু করেন যে এখন শুরু করবো, সারা জীবন চলবে, ভয় পাওয়ার কিছু নাই। আসলে ফিজিওথেরাপি আপনি তো করছেনই, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ছেন, দিস ইজ ফিজিওথেরাপি। সো আপনার যদি হাঁটু ব্যথা থাকে, সো আমি তার ট্রিটমেন্ট করে হাঁটুটাকে ভালো করে দেওয়ার পর কিছু এক্সারসাইজ দিচ্ছি, দেন আমি তাকে বলে দিচ্ছি আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তে থাকেন, আর কোনো এক্সারসাইজ দরকার নাই। কারণ এক্সারসাইজ তো দিয়ে দিলাম, ফিজিওথেরাপি তার নামাজের মধ্যে রয়ে গেছে। সো সে নামাজ পড়ছে, তার সময় কিন্তু আর নষ্ট হচ্ছে না, এক্সট্রা কোনো এক্সারসাইজ করা লাগছে না। এটাই ফিজিওথেরাপি। সো ফিজিওথেরাপি নিয়ে ভয় পাওয়ার কিছু নাই, ফিজিওথেরাপির কোনো সাইড এফেক্ট নাই যদি সঠিক এক্সারসাইজ করা যায়। ভুল এক্সারসাইজ করলে অবশ্যই সেটা ক্ষতিকর। সো এই জন্যই যেটাই হোক, আসলে ফিজিওথেরাপি কনসালটেন্টের পরামর্শ অনুযায়ী যদি ফিজিওথেরাপি নেওয়া যায় তাহলে সেখানে খারাপ হওয়ার চান্স খুব কম। আর ফিজিওথেরাপি অনেকেই মনে করে যে শেক দেওয়াটাকেই ফিজিওথেরাপি মনে করে, যে শেক দিচ্ছে, মেশিন দিচ্ছে। আসলে দিস ইজ ইলেকট্রোথেরাপি, নট ফিজিওথেরাপি। ফিজিওথেরাপির একটা পার্ট। যেমন ব্যথার ওষুধ খেলে গ্যাস্ট্রিক ওষুধ খেতে হয়, তেমনি ফিজিওথেরাপি নিতে গেলে তাকে ইলেকট্রোথেরাপি নিতে হচ্ছে। বাট ফিজিওথেরাপি হচ্ছে মেইন, মানে মেইন হচ্ছে এক্সারসাইজ, রাইট? উইদাউট এক্সারসাইজ আপনি যদি শুধু ইলেকট্রোথেরাপি দেন তাহলে ব্যথার ওষুধের সাথে গ্যাস্ট্রিকের ওষুধের মতো, যে আপনি ব্যথারটা না খেয়ে গ্যাস্ট্রিকেরটা খেলে তাহলে কি লাভ হবে? কোনো লাভই হবে না। তেমনি ইলেকট্রোথেরাপি দিলে আসলে কোনো লাভ হচ্ছে না, ফিজিওথেরাপি দিয়ে ইলেকট্রোথেরাপিটা করতে হবে। আর অনেকে যেটা ঝামেলা মনে করে যে এতদিন হাসপাতালে থাকা, তার সংসারে অনেক কাজ আছে, তো এটাকে আপনি কিভাবে দেখেন? আসলে সংসারে যেটাই থাক, অসুস্থ হলে তাকে চিকিৎসা করতেই হবে। কারণ সে যদি এখন এই ট্রিটমেন্টটা না নেয়, ভবিষ্যতে সে যখন পঙ্গু হয়ে যাবে, প্যারালাইসিস হয়ে যাবে বা ডিসেবল হয়ে যাবে, তখন তার সংসার কে দেখবে? সো আর্লি স্টেজে ট্রিটমেন্টটা নিলে, ট্রিটমেন্টটা নিতেও তার কষ্ট কম হবে, চিকিৎসা যে করবে তারও কষ্ট কম হবে। সো যত দ্রুত সম্ভব ডায়াগনোসিস করে প্রপার ট্রিটমেন্টটা নেওয়া হচ্ছে বুদ্ধিমানের কাজ। যত সমস্যা থাক, সমস্ত সমস্যার সমাধান করে তাকে চিকিৎসা নিতে হবে। আচ্ছা, আর প্যারালাইসিস নিয়ে কিছু জানতে চাই আপনার কাছে। তো প্যারালাইসিস অনেক কারণেই প্যারালাইসিস হয়। তো প্যারালাইসিসের পরে দেখা যায় যে দীর্ঘদিন একটা রোগী শুয়ে আছে, সে হাত পা নাড়াচাড়া করতে পারছে না নিজে নিজে। তো সেক্ষেত্রে ফিজিওথেরাপির ভূমিকাটা কি? প্যারালাইসিস আসলে নিউরোলজিক্যাল ডিজিজের কারণেই প্যারালাইসিসটা হয়, যেটা তো আমাদের দেশে যেটা ব্রেন স্ট্রোক থেকে প্যারালাইসিসটা খুব বেশি। আসলে প্যারালাইসিস যে কারণেই হোক, প্যারালাইসিসের একমাত্র চিকিৎসা ফিজিওথেরাপি। প্যারালাইসিসের কোনো মেডিসিন নাই, এটা অনেকেই জানে না। মনে করে প্যারালাইসিস, ব্রেন স্ট্রোক করছে, এক সাইড অবশ হয়ে আছে, আমি নিউরোলজিস্ট দেখাচ্ছি, ওষুধ খাচ্ছি, আমার মনে ট্রিটমেন্ট চলছে। আসলে কিন্তু ট্রিটমেন্ট হচ্ছে না, কারণ তার ট্রিটমেন্ট হচ্ছে হয়তো প্রেশারের ট্রিটমেন্ট চলছে, ডায়াবেটিসের ট্রিটমেন্ট চলছে, কিন্তু প্যারালাইসিসের কোনো চিকিৎসা হচ্ছে না। প্যারালাইসিসের একমাত্র চিকিৎসা ফিজিওথেরাপি। তাকে অবশ্যই ফিজিওথেরাপি নিতে হবে। যেটা ব্রেন স্ট্রোক থেকে যদি প্যারালাইসিস হয়, তো ফিজিওথেরাপি যদি নেয় 0 থেকে 3 মাস, 3 মাসের মধ্যে একটা পেশেন্ট হাঁটতে পারে। এটা 95% পেশেন্টের ক্ষেত্রে সম্ভব। যদি সে প্রপার ফিজিওথেরাপি নেয় অবশ্যই সে হাঁটবে। 0 থেকে ম্যাক্সিমাম 3 মাস সময় লাগে। আর যারা ফিজিওথেরাপি নিচ্ছে না তারা বছরের পর বছর বিছানায় শুয়ে থাকে। আমাদের কাছে অনেক রোগী আছে 5 বছর বিছানা শয্যা, কিন্তু দেখা যাচ্ছে এই পেশেন্টটা যদি 5 বছর আগে আসতো হয়তো 2 মাসে ভালো হয়ে যেত। 5 বছর পর আসার পরে তার ট্রিটমেন্ট হচ্ছে, হয়তো হাঁটতে পারছে, কিন্তু কিছু কিছু ডিসএবিলিটি তার হয়ে যায়, যেমন হাত বাঁকা হয়ে যাচ্ছে, পা বাঁকা হয়ে যাচ্ছে, সে খোঁড়ায় খোঁড়ায় হাঁটছে। তো এই যে প্রবলেমগুলা, মানে ট্রিটমেন্টটা অনেক ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, তখন ডিফিকাল্ট, সময় লাগছে বেশি, টাকা বেশি খরচ হচ্ছে, পাশাপাশি পেশেন্টের কিন্তু কমপ্লেন কিছু ডিসএবিলিটি হয়ে যাচ্ছে, পেশেন্ট সারা জীবনের জন্য পঙ্গু হয়ে যাচ্ছে। এই জন্য আসলে স্ট্রোক করে প্যারালাইসিস হোক বা যে কোনো প্যারালাইসিস হোক, যত দ্রুত সম্ভব ফিজিওথেরাপি শুরু করা উচিত। তাহলেই সেই পেশেন্ট যতটা মানে ভালো হচ্ছে ঠিক ততটাই ভালো হতে পারবে, যদি সে প্রপার ফিজিওথেরাপি নিতে পারে। আচ্ছা, আরেকটা জিনিস জানতে চাই যে অনেকেরই তো ওই ঘাড়ে ব্যথা থাকে। আমরা তো শুধু কোমরের ব্যথা নিয়ে কথা বলছি, কিন্তু অনেকে দেখা যায় যে ঘাড়ে ব্যথা এবং তার সাথে মাথা ঘুরে সব সময়। তো এটা যদি কারো হয়, এটার চিকিৎসা যেটা ভার্টিগো, আসলে যেটা বলা হয় ইন্টারন্যাশনালি, যেটা বলা হয় ভার্টিগোর আসলে কোনো মেডিসিন নাই। ভার্টিগোটা হচ্ছে কেন, যেটা বিশেষ করে স্পন্ডোলাইটিসের জন্য ভার্টিগোটা হচ্ছে। অনেকে আছে ভার্টিগো হচ্ছে স্পন্ডোলাইটিস সম্পর্কে আমাদের ছোট করে একটু বলেন। অনেকে স্পন্ডোলাইটিসের আবার ডায়াগনোসিসটা রং ডায়াগনোসিস হচ্ছে। দেখা যাচ্ছে যে তার ডিসপ্রোলাপস আছে, ডিসপ্রোলাপসটাকে স্পন্ডোলাইটিস বলছে। আসলে স্পন্ডোলাইটিস হচ্ছে হাড় বেড়ে যাওয়া, ঘাড়ের যে হাড়, ঘাড়ের উপরে আমাদের যে ভার্টিব্রাগুলো থাকে নেকে, এই ভার্টিব্রাগুলোর মাথায় দেখা যায় কুচি কুচি হাড় জন্ম নেয়, একে আমরা স্পন্ডোলাইটিস বলি। এই হাড়গুলা করে কি নার্ভগুলোকে ইরিটেশন করে। সো আপার
সার্ভাইকালে যদি আপার সার্ভাইকাল মানে সার্ভাইকাল 2 3 4 মানে ঘাড়ের ঠিক উপর পোর্শনে যে ভার্টিব্রা গুলাতে যদি স্পন্ডিলাইটিস থাকে এবং এরা নার্ভকে ইরিটেশন করে, তো নার্ভকে যদি একটা খোঁচা দেয় দিলে তখন একটা ভাইব্রেশন হয়, সেই ভাইব্রেশনের কারণে তার ভার্টিগোটা হচ্ছে, মানে মাথা ঘুরছে যেটা তখন। গিটারের তারে যদি আপনি টান দেন তাহলে তারটা একটা ভাইব্রেশন শেভারিং হচ্ছে, এটার কারণে ভাইব্রেশন ভার্টিগোটা বেশি হচ্ছে। পাশাপাশি ডিসপোলাপস, যদি আপার সার্ভাইকালে ডিসপোলাপস থাকে সেই ক্ষেত্রে ভার্টিব্রা তার ভার্টিগো হতে পারে, বমি হতে পারে, ভার্টিগো হতে পারে, চলাফেরা বন্ধ হয়ে যেতে পারে, হাত পা সব প্যারালাইসিস হয়ে যেতে পারে, যেটা সার্ভাইকাল ডিসপোলাপস। সার্ভাইকাল ডিসপোলাপস সাধারণত 4 5 5 6 এ বেশি হয়, কিন্তু আপার সার্ভাইকালে যাদের হয় তাদের কমপ্লেন থেকে হাত অবশ হয়ে যাচ্ছে, ভার্টিগো হচ্ছে, রাস্তায় হাঁটতে পারে না, হাঁটতে গেলে তাকে দুর্বল লাগে, তার ব্যালেন্স কমে যাচ্ছে, ব্যালেন্স নিতে পারছে না, সে মনে করে ভয় পাচ্ছে পড়ে যাবে, ঠিক আছে। এই যে জিনিসগুলো, যে পোর ব্যালেন্স, তার কনফিডেন্স কমে যাচ্ছে, কনফিডেন্স লেভেলটা কমে যাচ্ছে, সে মনে করছে আমি 2 পা দিতে গেলে পড়ে যেতে পারি, বা পেছন দিকে ধাক্কা দিচ্ছে কখনো কখনো, এটা সার্ভাইকাল ডিসপোলাপসের ক্ষেত্রে হতে পারে। সার্ভাইকাল ডিসপোলাপস এবং সার্ভাইকাল স্পন্ডিলাইটিস দুই জিনিস, তবে কখনো কখনো একই পেশেন্টের দুইটা সমস্যাই থাকতে পারে, আবার অনেক পেশেন্টের শুধু ডিসপোলাপস থাকতে পারে, স্পন্ডিলাইটিস থাকে না, অনেকে শুধু স্পন্ডিলাইটিস থাকে, ডিসপোলাপস থাকে না, সার্ভাইকাল ডিসপোলাপস যেটা। তো সার্ভাইকাল ডিসপোলাপস যেটাই হোক, আসলে আমাদের এমআরআই করলে আমরা কনফার্ম হতে পারি যে তার কতগুলো ডিসপোলাপস আছে, এবং এই ডিসপোলাপস হলে এর প্রথম ট্রিটমেন্ট হচ্ছে ফিজিওথেরাপি। ফিজিওথেরাপির মাধ্যমে একটা রোগীকে 100% সুস্থ করা সম্ভব। যদি ফিজিওথেরাপি না দেয়, অনেকে আছে মেডিসিনের উপরে থাকতে, মেডিসিন ব্যথার ওষুধ খাচ্ছে, মাথা ঘোরানোর ওষুধ খাচ্ছে, কিন্তু আস্তে 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 পেশেন্টের একসময় কি হচ্ছে, সার্ভাইকাল মাইলোপ্যাথি ডেভেলপ করছে, যে 4 হাত পা প্যারালাইসিস হয়ে যাচ্ছে। অনেক পেশেন্টই আসে আমাদের কাছে, ঘাড়ের ব্যথা 5 বছর 10 বছর ধরে ঘাড়ের ব্যথা বলতে বলতে 4 হাত পা অবশ হয়ে গেছে, পরবর্তীতে হলো এমআরআই করে তার সার্ভাইকাল মাইলোপ্যাথি, তখন আর কিছু করার থাকে না। এই জন্যই যাদের আসলে ঘাড়ে ব্যথা বা ভার্টিগো থাকে তাদের প্রথমেই তাকে ডায়াগনোসিস করে ফিজিওথেরাপি নেওয়া উচিত। আচ্ছা, আমরা একেবারে শেষে চলে আসছি, আপনার কাছে ছোট দু একটা কোয়েশ্চেন আছে। অনেকে এই কোমর ব্যথার জন্য দীর্ঘদিন কোমরে বেল্ট পরে থাকে, তো এটাকে আপনি কিভাবে দেখেন? দীর্ঘদিন আসলে বেল্ট পরা আমরা সাপোর্ট করি না, আমরা 3 মাস বলি, 3 মাস সর্বোচ্চ ট্রিটমেন্ট থেকে শুরু করে 3 মাস পর্যন্ত বেল্টটা ইউজ করা যেতে পারে। কারণ দীর্ঘদিন যদি বেল্ট পরা যায় তাহলে কি হচ্ছে, তাহলে আমার মাসেলটা আস্তে আস্তে ওয়াস্টিং হয়ে যাচ্ছে, মাসেল দুর্বল হয়ে যাচ্ছে, বেল্টের উপর আমাদের ডিপেন্ডেন্সি হয়ে যাচ্ছে। যেমন নতুন ঘরে পেলা লাগানো, নতুন একটা ঘর করে 2টা খুঁটি লাগায় রাখলাম ঘরের মজবুত বাড়ানোর জন্য, কিন্তু ঘরটার সৌন্দর্য নষ্ট হয়ে গেল, তাই না? তেমনি সবসময় আসলে বেল্ট পরা উচিত না। বেল্ট আমরা সর্বোচ্চ 3 মাস পরতে বলি। কখনো কখনো অনেকে নেক কলার ব্যবহার করে লং টাইম, আস্তে আস্তে কি হচ্ছে, নেক স্টিফ হয়ে যাচ্ছে, ঘাড় শক্ত হয়ে যাচ্ছে, ঘাড় ঘুরাইতে, তাহলে তার আসলে ব্যথার চেয়ে তার ঘাড়টা স্টিফ হয়ে সে ডিজেবল হয়ে যাবে। একসময় কি হবে, অ্যানকাইলোজিং স্পন্ডিলাইটিস ডেভেলপ করবে, সে ডানে বায়ে ঘুরাইতে পারবে না, স্টিফ হয়ে যাবে, আস্তে আস্তে ঘাড়টা বাঁকা হয়ে যাবে। সো সে ঘাড়ের চিকিৎসা করতে যায় নিজেকে অনেক বড় দুর্ঘটনার মধ্যে ফেলে দিল। সো আসলে বেল্ট বা সার্ভাইকাল কলার যেটাই ব্যবহার করা হোক, এটা সাময়িক, পার্মানেন্ট না যে বছরের পর বছর ব্যবহার করবে, সেটা এটা সাময়িক ব্যবহার করা উচিত। আর আপনি যেটা বললেন খুব সুন্দর কথা, যে তার কোমরের মাসেলগুলো শুকিয়ে যাবে, সেক্ষেত্রে তার আরেকটা সমস্যা হবে। আচ্ছা, আমাদের কিছু চিঠি লিখে জানতে চেয়েছেন যে অনেকেই ফার্মেসি থেকে, আপনি প্রথমে যেটা বললেন ভিটামিন খাওয়ার কথা, অনেকেই ফার্মেসি থেকে ক্যালসিয়াম ট্যাবলেট কিনে খায় একটু কোমর ব্যথা হলেই, তো এটাকে আপনি কি দেখেন? ক্যালসিয়াম, এখানে খুব মজার একটা প্রশ্ন করছেন। আসলে ক্যালসিয়াম ট্যাবলেট আমাদের দেশে যারা লোকাল মার্কেট থেকে কিনে খাচ্ছে তার চেয়ে বেশি আসে বিদেশ থেকে, আমেরিকা থেকে বড় বড় ডিব্বা খাচ্ছে, কিন্তু কোনো কাজে লাগে না। আমি বলি এটা জাস্ট 10 দিন কাজ করে, তারপর এটা মাটি হয়ে যাচ্ছে, ওষুধ আর ওষুধ থাকে না। কারণ আমাদের দেশের জন্য এই ওষুধগুলো তৈরি নেই, এগুলো আমেরিকার জন্য তৈরি। আমেরিকার যে ওয়েদার, বাংলাদেশের ওয়েদার সেম না। তো আপনি একটা মুখার ডিব্বা খুললেন, সাথে সাথে ভিতরে ব্যাকটেরিয়া ঢুকে যাচ্ছে এবং সমস্ত ওষুধগুলো খেয়ে ফেলে। সো 10 থেকে 15 দিন সর্বোচ্চ ওষুধগুলো ভালো থাকে, তারপরে গিয়ে ওষুধটা মাটি হয়ে যাচ্ছে, সেখানে আর কোনো মেডিসিন না। সো পেশেন্ট কিন্তু খেয়েই যাচ্ছে, একটা ডিব্বা খোলার পরে 6 মাস 1 বছর ধরে ট্যাবলেট খাচ্ছে, ও পেশেন্ট তো মনে হয় ওষুধ খাচ্ছে, আসলে পেশেন্ট কিছুই খাচ্ছে না, নাথিং। কারণ আপনি যদি একটা বিস্কিটের টিনের মুখা খোলেন, তারপর যদি আটকিয়ে রাখেন, 1 মাস পর বিস্কিট খেতে গেলে দেখবেন বিস্কিট নরম হয়ে গেছে, কেন? ব্যাকটেরিয়া গিয়ে সমস্ত বিস্কিটের গুণাগুণ নষ্ট করে দিয়েছে। সো এই জন্যই বড় বড় ডিব্বার ওষুধ আমি পেশেন্টদেরকে খেতে নিষেধ করি যে না, কখনোই খাবেন না। কারণ বাংলাদেশে দেখেন কোনো কোম্পানি বড় ডিব্বা ওষুধ বানায় না, সবাই স্ট্রিপে বানাচ্ছে। কেন? কারণ একটা